আপনারা কি রেডি আছেন? আপনারা রেডি আছেন কিনা আমাকে একটু জানান। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, করেন। ওকে ওকে আচ্ছা, ধরেন আমি একটা ডায়াগ্রাম বলছি, আপনারা বলবেন সেটা কি। এ বি ইকুয়াল এ এ। হ্যাঁ আমরা স্যার, যদি এটা ধ্বনি পরিবর্তনে রূপান্তরিত করি, তাহলে ধ্বনি পরিবর্তনের কোন রীতিকে মান্যতা দিচ্ছে এখানে? সমীকরণ স্যার। সমীভবন, একদম সমীভবন। কারণ দুটি ভিন্ন গোত্রীয় বর্ণ সমগোত্রীয় বর্ণে রূপান্তরিত হলো। দুটি ভিন্ন গোত্রীয় বর্ণ সমগোত্রীয় বর্ণে যদি রূপান্তরিত হয়, তাকে আমরা সাধারণত বলি সমীভবন। গল্প থেকে গপ্প, গপ্প থেকে গল্প। হ্যাঁ হ্যাঁ, একদম গপ্প থেকে গপ্প, গল্প থেকে গল্প। না, লাইটটা থাক। হ্যাঁ, আচ্ছা। দেশ টেস, এটা ধ্বনি পরিবর্তনে কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? দেশ টেস। মূর্ধন্য। দেশ টেস বর্ণবিকার। বর্ণবিকার, একেবারে সঠিক উত্তর। বর্ণবিকার, অন্তরা সঠিক উত্তর দিয়েছে। অন্তরা, আপনি এখন কোথায় আছেন? স্যার বিহারে বসে আছি, পাটনা। বিহারের পাটনায়। সেন্টার পড়েছে কোথায়? পাটনার কোথায়? স্যার এখান থেকে 11 মিনিট দূরত্বে পাটনা স্টেশন থেকে। সকালে গিয়ে আমি সেন্টারটা দেখে এসেছি। আচ্ছা ওখানে ভালো হোটেল ছিল না বলে স্টেশনের কাছাকাছি এসে রয়েছে। আচ্ছা, মানে কোন কোন দিকে, পাটনার কোন দিকে, সে জায়গাটার নাম কি? একটা স্কুল স্যার, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। একটু একটু দেখে বলছি স্যার। শাস্ত্রীনগর। ধাত্রীনগর। এটা হচ্ছে শাস্ত্রীনগর স্যার। আচ্ছা 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 মানে পাটনা থানার কাছে। আচ্ছা, কাছাকাছি পড়েছে। কোন গাড়িতে গেছিলেন? আমি গরিবরথে এলাম স্যার। গরিবরথ? সকালে নেমে। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, গরিবরথ ভালো গাড়ি। যাই হোক, আপনি টিকিট পেয়েছিলেন, ওটাই ভালো। তবে এখন তো একটু চাপ কম আছে। আমাদের বাংলার থেকে কি অনেক ছেলে মেয়ে গেছে এবারে? স্যার আগের দিন যখন পরীক্ষা দিলাম তখন তো মানে একটা যে রুমটাতে আমরা বসেছিলাম সেখানে শুধু সংস্কৃত আর বাংলা। মানে আমার পাশে সংস্কৃত ছিল, তারপর আবার বাংলা, আবার সংস্কৃত, আবার বাংলা, এরকম ভাবে মানে সিটটা পড়েছিল। আচ্ছা আচ্ছা, এবারে বাঙালিদের চাপটা একটু কম আছে। যাই হোক, আপনি ভালো করে পড়াশুনো করেন, হ্যাঁ, আজকের দিনটা এবং আগামী কালকের জন্য আপনার জন্য শুভকামনা রইল। ভালো করে মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবেন। যাই হোক, তো তো আরো কিছু প্রশ্ন আমি আপনাদেরকে ধরি। আমি যদি বলি, ধরেন আমি বললাম যে দিল্লি থেকে আগ্রা 500 ক্রোশ দূরে। এই যে একটা স্টেটমেন্ট আমি দিলাম, দিল্লি থেকে আগ্রা 500 কিমি দূরে। আপনাদেরকে বলতে হবে এটি কোন কারকের মধ্যে পড়ছে। অপাদান কারক। অপাদান কারক। অপাদান কারক। অপাদান কারকের কোন অপাদান? দূরত্ববাচক। একেবারে একেবারে সঠিক। আচ্ছা, একটা সংস্কৃত শব্দ বাংলাতে রূপান্তরিত হচ্ছে। এইরকম সময় ত বর্গের কোন শব্দ যদি ট বর্গে রূপান্তরিত হয়, এই ঘটনাটিকে আমরা কি বলবো? মূর্ধন্য ভবন। মৃত্তিকা থেকে মাটি। একদম সঠিক উত্তর। একদম সঠিক উত্তর দিয়েছেন। মানে বাংলা ব্যাকরণটা আমরা সত্যি আমরা গুলে খেয়ে
ফেলতে পেরেছি, এটা আমাদের সত্যিই একটা সার্থকতা। কারণ প্রতিটি প্রশ্ন, আমি এখনো পর্যন্ত যে কটা প্রশ্ন করেছি প্রতিটি প্রশ্নই আপনারা উত্তর দিয়েছেন আর কি, এইটাই আমাদের আমাদের সার্থকতা। আচ্ছা, কেউ একজন আমাকে বলবেন একটি সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ। একঝাঁক পায়রা। একদম পাই। নৌবাহন। কি বললেন রুনা, কি বললেন? নৌবাহন। নৌবাহন। নৌবহর, একদম একদম। স্তবক। অন্তরা কি বললেন? তারপর স্তবক মানে ফুলের স্তবক বা হ্যাঁ, এরকম একদম টাইপের তোড়া। একদম একদম সঠিক সঠিক। গরুর পাল। গরুর পাল, রানী, একদম সঠিক, একেবারে সঠিক উত্তর বলেছে। আচ্ছা, একটা সংজ্ঞাবাচক বিশেষণের উদাহরণ বলেন দেখি। সংজ্ঞাবাচক বিশেষণের উদাহরণ বলেন। রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ সংজ্ঞাবাচক ঠাকুর বিশেষণ কি? মহাকবি ছিলেন। আমি বলেছি বিশেষণ, আমি বিশেষ্যর কথা জানতে চাইনি, আমি বিশেষণ ও বলেছি। সরি। সংজ্ঞাবাচক বিশেষণ, নট বিশেষ্য। বল। গরিব কর্মচারী। না, গরিব কর্মচারী হয়নি। গরিব মেঠো কর্মচারী। রাস্তা। না, মেঠো রাস্তাও হয়নি। উত্তর কলকাতা কি হবে? কি বলেন? আমি বলছি উত্তর কলকাতা, এটা কি হবে? আপনি এখন কোথায় আছেন? আমি বিহারে আছি। বিহারের কোথায়? বিহারের পাটনা স্টেশনের কাছে। পাটনা কোন ধরনের বিশেষ্য? বুঝতে পারলাম না, মানে কেটে গেল কথাটা। পাটনা কোন ধরনের বিশেষ্য বলেন? পাটনায় লঙ্কা এরকম কিছু। আমি বলছি পাটনা কোন ধরনের বিশেষ্য বলেন? আচ্ছা, পাটনায় লঙ্কা বঙ্গীয় এইগুলো হবে। একদম একদম সংজ্ঞাবাচক কোথায়? একদম সংজ্ঞাবাচক বিশেষ্যটাই, আপনি যখন সংজ্ঞাবাচক বিশেষণ করবেন তখন সেটা সংজ্ঞাবাচক বিশেষণ। পাটনাতে হবে তো আপনি স্যার আছেন, সংজ্ঞাবাচক আপনি পাটনাতে বিশেষণে। আছেন, আপনি যখন বলবেন পাটনায় লঙ্কা, সংজ্ঞাবাচক বিশেষণ। ঢাকা, ঢাকা একটি স্থান, ঢাকায় সংজ্ঞাবাচক মসলিন, সংজ্ঞাবাচক বিশেষণ। ইউরোপ একটি স্থান, ইউরোপীয়। ভারত, ভারতবর্ষীয়। বুঝতে পেরেছেন? তাহলে স্যার মেটে রাস্তা এটা কি হবে? মেটে রাস্তা, এটা হবে উপাদানবাচক বিশেষণ। উপাদানবাচক বিশেষণ, বুঝতে পেরেছেন? রাস্তাটা হচ্ছে উপাদান, তার আগে বিশেষণ বসাচ্ছেন। মূলত বিশেষ্য, যে বিশেষ্যগুলো আছে না, তার আগে যদি আপনি আপনি একটা টেবিল টেবিল দেখে বললেন কেঠো টেবিল, মানে কাঠের তৈরি টেবিল। তা আমরা এই যে টেবিল, এটা হচ্ছে উপাদানবাচক বা বস্তুবাচক, মানে আর কি বিশেষ্য, তো এটা উপাদানবাচক বিশেষণ। একদম সহজ, একদম সহজ। আচ্ছা, ঘুমন্ত শিশুকে ডেকো না, এখানে ঘুমন্ত কোন ধরনের বিশেষণ পদ আমাকে জানান। ঘুমন্ত, অবস্থাবাচক। ঘুমন্ত, হ্যাঁ অবস্থাবাচক, অবশ্যই অবস্থাবাচক। কিন্তু আরেকটা বিকল্প আছে, আরেকটা বিকল্প আছে, সেটা যদি বিকল্পের মধ্যে থাকে তাহলে অবস্থাবাচক অ্যান্সার থেকে সরে যাবে। বলেন সেই বিকল্পটার নাম বলেন। ঘুমন্ত, চলন্ত, পড়ন্ত, এইগুলো অবস্থাবাচক অবশ্যই। কিদন্ত। কিদন্ত, কিদন্ত, একদম কিদন্ত বিশেষণ, কিদন্ত বিশেষণ, বিশেষণ, হ্যাঁ ভুলে গেছি। একদম কিদন্ত বিশেষণ, ভুললে হবে না। তদ্ধিতান্ত বিশেষণের একটা উদাহরণ বলেন। তদ্ধিতান্ত বিশেষণ। শহুরে, তারপরে শহুরে, আর ইউরোপীয়, কি হবে? ইউরোপীয়, শরৎচন্দ্রীয়, রাবীন্দ্রিক, এগুলো সব মানে শব্দ। হ্যাঁ, জমিদারি। হ্যাঁ, জমিদারি। শব্দ যোগ প্রত্যয় হচ্ছে তদ্ধিতান্ত প্রত্যয়, ধাতু যোগ প্রত্যয় হচ্ছে কিদন্ত প্রত্যয়।
বুঝতে পেরেছেন? রবীন্দ্র চট্টগ্রাম, হ্যাঁ। যোগ ইক রাবীন্দ্রিক, তাই না? জমিদার যোগ ই হ্যাঁ স্যার। জমিদারি। দেখেন, প্রত্যয় কিন্তু সবসময় অর্থের পরিবর্তন করে। আপনাকে যদি বলে বিভক্তি এবং প্রত্যয়ের মধ্যে পার্থক্য কি, আমরা সকলেই জানি, আমি আগেও বলেছি আর কি, আগের ক্লাসেও বলেছি, কিন্তু এই জমিদারি শব্দটা এলো বলে আমার আরো ভালো করে মনে হলো। দেখেন, জমিদার আর জমিদারি এক না আলাদা, আমাকে বলেন তো? আলাদা। সম্পূর্ণ আলাদা। আলাদা। সম্পূর্ণ আলাদা। জমিদার হচ্ছে একজন ব্যক্তি, আর জমিদারি হচ্ছে তার প্রপার্টি, ল্যান্ড আর কি, সম্পূর্ণ আলাদা। আমি যদি বলতাম জমিদারের, তাহলে কিন্তু বিষয়টা পরিবর্তন হতো না, কিন্তু আপনি যখনই বলছেন জমিদারি, তখন কিন্তু একটা বস্তুতে পরিণত হচ্ছে। আর জমিদার একটা প্রাণীবাচক ব্যাপার আর কি, নতুন একদম প্রত্যয়। আচ্ছা, এবার আমাকে বলেন, একটি প্রত্যয় আছে যে শব্দ কিংবা ক্রিয়া কিছুই তৈরি করে না, সে কেবল ধাতু তৈরি করে, নাম কি তার? আপত্তয়। না, একটি প্রত্যয় আছে, সে কেবল ধাতু তৈরি আর করে, ধাত্ববয়ব প্রত্যয়। ধাতু প্রত্যয় স্যার। হ্যাঁ, ধাত্ববয়ব প্রত্যয়। ধাতব ধাত্ববয়ব প্রত্যয়, এটা হচ্ছে শুধুমাত্র ধাতু তৈরি করে, এ না শব্দ তৈরি করে, না ক্রিয়া তৈরি করে, কিচ্ছু করে না, কেবল ধাতু তৈরি করে। আচ্ছা, আপনি ভাব প্রকাশক ধনাত্মক অব্যয়ের একটা উদাহরণ বলেন। ভাব প্রকাশক, বাহ্যিক শব্দ যে ধনাত্মক অব্যয়ে অনুভূত হয়, সেই ধনাত্মক অব্যয়ের নাম কি বলেন তো? বলতে পারবেন আপনারা? কি বললেন আবার বলেন। বাহ্যিক অনুকার অব্যয়। অনুকার, অনুকার। বাহ্যিক শব্দ অনুভূত হয় যে ধনাত্মক অব্যয় সমূহে, সেই অব্যয়গুলোর নাম কি? অনুকার, অনুকার অব্যয়, একদম অনুকার ধনাত্মক অব্যয়। হ্যাঁ। আচ্ছা, আজকে কেউ কি নতুন আছেন? নতুন একেবারে প্রথম ক্লাস করছেন? আমি স্যার নতুন। আপনি আপনি আপনার নামটা একটু বলবেন? স্যার কুহেলি। ও, মানে এই ক্লাসে নতুন আপনি স্যার। নতুন কি করে হলেন? হ্যাঁ, না না স্যার, এই আপার প্রাইমারি ব্যাচে নতুন। হ্যাঁ, আপনি তো সেই মানে আমাদের সঙ্গে একেবারে প্রথম থেকে, একদম ফার্স্ট দিন থেকে আপনি আছেন। হ্যাঁ, প্রথম থেকে আপনি তো হ্যাঁ নতুন স্যার, বললে এটা মানে, টিএসডব্লিউ থেকে আছে। হ্যাঁ, এটা মানে হাস্যকর ব্যাপার হবে আর কি। না, আরো একজন অ্যাডমিশন নিয়েছিল, তাহলে তিনি আজকে জয়েন করেননি আর কি, যুক্ত হননি আর কি, ওই জন্য ওই জিজ্ঞাসা করলাম আর কি। তো যাই হোক, তো আরো কিছু প্রশ্ন ধরবো কি আপনাদের, নাকি আজকে আমি পড়ার মধ্যে ঢুকবো? হ্যাঁ স্যার ধরুন না। ওকে, আরো কিছু প্রশ্ন ধরছি, এবং আপনারা ব্যাখ্যা সহকারে বলবেন। হ্যাঁ, ব্যাখ্যা সহকারে বলবেন। আর যাই হোক, ব্যাকরণটা এটা আমাদের একটা বড় প্রাপ্তি, যে ব্যাকরণটা আমরা খুব ভালো করে আর কি মানে অনুধাবন করতে পারছি, এবং ব্যাকরণের সঙ্গে আমাদের যে ছাড়ো ছাড়ো ভাব থাকে আর কি, সাধারণত থাকে, তো সেই ছাড়ো ছাড়ো ভাবটা সরে গিয়ে আমাদের একটা বন্ধুত্ব তৈরি হয়েছে বাংলা গ্রামারের সঙ্গে, এটা আমাদের একটা ভালো ব্যাপার। আচ্ছা, হ্যাঁ স্যার, এটা আপনার জন্যই তো হয়েছে। একদম। আর না না, এটা সম্পূর্ণ ক্রেডিট আপনাদের, আমার কিছু না। আপনারা নিতে পেরেছেন বলে, আমি কতটা দিতে পেরেছি আমি সেটা আসল না, আপনারা নিতে পেরেছেন এইটাই আসল। আচ্ছা, ছল ছল ডুব ডুব
কল কল, জ্বর জ্বর, মর মর, ঝড় ঝড়। অন্তরা এগুলো কিন্তু বিহারে আসতে পারে, হ্যাঁ, ওই ইউনিক গুলো আমি ধরছি আর কি। আহ, এই যে আমি মানে অব্যয়গুলোর কথা বললাম, আপনাকে বলতে হবে এটা দ্বিরুক্ত বিশেষণ নাকি অনুকর অব্যয়, বলেন। এগুলো কি দ্বিরুক্ত করাব বিশেষণ অব্যয়। না অনুকর অব্যয়? আবার একটু বলছি, জাকারিয়া আরেকবার ভাবো। কাঁদো কাঁদো, ছল ছল, ডুব ডুব, কল কল, জ্বর জ্বর, মর মর, ঝড় ঝড়। এতগুলো, এগুলো কি দ্বিরুক্ত বিশেষণ নাকি অনুকার অব্যয়? আমাকে একটু ভেবে বলেন, একটু ভেবে বলেন। দ্বিরুক্ত অনুকর অব্যয় এটাই স্যার। হবে স্যার। দুটোই হবে, দুটোই হবে, কারণ এরা প্রত্যেকটাই বিশেষণ পদ। কাঁদো কাঁদো, ছেলেটি কাঁদো কাঁদো। আচ্ছা, ছল ছল, চোখ ছল ছল করছে, চোখ বিশেষ্য, ছল 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 বিশেষণ। ছল আঁখি। হ্যাঁ একদম, ছল ছল আঁখি। কলকল করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি বিশেষ্য, কলকল বিশেষণ। আবার এইগুলোর মধ্যে সবটার মধ্যে যেমন কাঁদো কাঁদো, কাঁদো কাঁদো এটা হচ্ছে, আচ্ছা আপনারা বলেন তো, কাঁদো কাঁদো এটা অনুকার নাকি ভাব প্রকাশক, বলেন দেখি। কাঁদো কাঁদো ভাব প্রকাশক। এটা ভাব প্রকাশক। যদি নীরবে হয়, একটু শুনে নেন, যদি নীরবে চোখ দিয়ে জল পড়ে তাহলে ভাব প্রকাশক কান্না। কিন্তু সে যদি শব্দ করে কান্না করে তখন কিন্তু আর ভাব প্রকাশক থাকবে না। বুঝতে পেরেছেন? একটা বাহ্যিক অনুভব আর একটা হচ্ছে অভ্যন্তরীণ অনুভব। একটা ভিতরের ঢেউ আর একটা বাইরের ঢেউ, এই দুটোই আর কি। এবং যেহেতু এইগুলো দেখেন, কল কল, ছল ছল, জ্বর জ্বর, সবটা দুবার করে এসেছে, এরা তো বিশেষণ, আমরা প্রমাণ করলাম এরা বিশেষণ, এবং তারা দুবার করে আসছে। ফলে এটা যেমন দ্বৈত বিশেষণ আমরা বলতে পারি, আবার দ্বিরুক্ত বিশেষণ আমরা বলতে পারি, মানে দুবার উক্ত, দ্বিরুক্ত বিশেষণ। বুঝতে পেরেছেন? এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা বোধহয় বিহারে একবার এসেও ছিল। যাই হোক, আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনাদেরকে ধরছি। আচ্ছা, ঘিষ্ট বর্ণ সমূহের এইরূপ নাম কেন, আমাকে যদি একটুখানি জানান। ঘিষ্ট বর্ণ সমূহের এইরূপ নাম কেন, কেউ যদি একটু ব্যাখ্যা করেন স্যার ভালো হয়। ঘর্ষণজনিত কারণে এই এই কার ব্যঞ্জনগুলো কার উচ্চারিত সঙ্গে হয় বলে। ঘর্ষণ, কার সঙ্গে ঘর্ষণ হচ্ছে? বাকযন্ত্রের বিভিন্ন অংশের সঙ্গে। বাকযন্ত্রের বিভিন্ন অংশের সঙ্গে কার ঘর্ষণ হচ্ছে মূলত? জিহ্বার। না 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 না, শ্বাসবায়ু। না, খাই বাইরে নয়। অবর্ণ। বাকযন্ত্রের সঙ্গে বাতাসের ঘর্ষণ জনিত কারণে এদের জন্ম হয় বলে, হ্যাঁ, এদের নাম হচ্ছে ঘিষ্ট বর্ণ। বুঝতে পেরেছেন? বাতাস বাতাস, বাতাস শব্দটা আপনাকে উল্লেখ করতে হবে উচ্চারণকালে। ঘিষ্ট বর্ণ। আচ্ছা, তালব্য বর্ণ কোনগুলো আমাকে যদি বলেন। যেমন আমরা জানি কণ্ঠ, তালব্য, দন্ত, মূর্ধা, ওষ্ঠ, এই যে 5টা বর্গের বর্ণ আছে আর কি, ক থেকে ম পর্যন্ত। তার মধ্যে তালব্য বর্গের বর্ণ, এগুলো কোন বর্গের বর্ণের মধ্যে পড়ছে? স্যার ত বর্গ। চ বর্গ। চ থেকে চ চ চ বর্গ। চ বর্গ। চ বর্গ হচ্ছে তালব্য বর্গ, একদম সঠিক। চ হচ্ছে তালব্য বর্ণ। আচ্ছা আচ্ছা, ঢয় শূন্যরা আর ডয় শূন্যরা, আপনারা বলেন তো, ডয় শূন্যরা আর ঢয় শূন্যরা, এদের মধ্যে কে অল্প প্রাণ কে মহাপ্রাণ, বলতে পারবেন? একটু কঠিন প্রশ্ন হয়ে গেল, কে অল্প প্রাণ কে মহাপ্রাণ? ড অল্প প্রাণ আর ঢ মহাপ্রাণ। ঢয় শূন্যরা
ঢয় শূন্য র হচ্ছে অল্প প্রাণ, আর ডয় শূন্য র হচ্ছে ঢয় শূন্য মহাপ্রাণ। ঢয় শূন্য মহাপ্রাণ। না না, ওই ওটা ওই এসেছিল তো হ্যাঁ এসেছিল। এসেছিতে। ওটা তো তারণজাত বর্ণ। হ্যাঁ, তারণজাত বর্ণ কোনটি? তার যত তারণজাত ওই তো ওইগুলোই তো এরা দুজনাই, এরা মহাপ্রাণ দুজনাই দুটোই। তারণজাত বর্ণ, এরা দুজনাই। হ্যাঁ, তারণজাত বর্ণ এরা 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 দুজনাই। আমি একটা স্টেটমেন্ট পড়ছি, আপনারা বলবেন এটি কে বলেছে আর কি, বাংলা ব্যাকরণ থেকে। হ্যাঁ, দুই ঠোঁট পরস্পর স্পর্শ করিয়া তাহার মধ্য দিয়া জোরে বাতাস ছাড়িয়া দিলাম, অমনি জন্ম নিল প। এই কথাটা কে বলেছেন? রাম রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। রামেন্দ্র রামেশ্বর সুন্দর শ- ত্রিবেদী। না, রামেন্দ্র শ নয়, রামেন্দর সুন্দর ত্রিবেদী। একদম। যেহেতু অন্তরার কালকে আগামীকাল পরীক্ষা, ওই জন্য আমরা একটু চেষ্টা করছি যে বিহারে কেমন প্রশ্ন আসতে পারে, এবং আমাদের আমাদের বাংলাতেও এই ধরনের প্রশ্ন আসে প্রচুর পরিমাণ আর কি। হ্যাঁ, টেটে টেটে এই ধরনের প্রশ্ন আসবে আর কি। ফতেমা এবং নিদ্দারা, আপনারা একদম চুপচাপ আছেন, আপনারা উত্তর করছেন না কেন? নিদ্দারা, আপনি কি নিদ্দারা গেছেন না জাগ্রত হয়ে আছেন? শুনছি। ফতেমা শুনছেন, আপনি অ্যান্সার করেন। অ্যান্সার করতে হবে তো। নিদ্রা শুনতে পাচ্ছেন নাকি আপনি নিদ্রা চলে গেছেন আর কি? প্রত্যেকে উত্তর করেন। আচ্ছা উনি মনে হচ্ছে ফোনের কাছে নেই। আচ্ছা, হ্যাঁ ফোনের কাছে নেই, কোনো রূপ ব্যস্ততার মধ্যে চলে গেছেন আর কি। তো আমরা মানে বাংলা ব্যাকরণটা গুলে খাবো এরকম একটা মানে জায়গা আমাদের তৈরি করতে হবে, বুঝতে পেরেছেন? বাংলা ব্যাকরণটা পুরো গুলে খেতে হবে। আচ্ছা, আশ্রয় স্থানভোগী বর্ণ বিসর্গ, বুঝেছেন? আশ্রয় স্থানভোগী বর্ণ বিসর্গ, আপনাকে বলতে হবে কোন ধ্বনির অঘোষ রূপ হচ্ছে বিসর্গ। বলেন, খুব ইম্পর্টেন্ট। আশ্রয় স্থানভোগী বর্ণ হচ্ছে বিসর্গ, আপনাকে বলতে হবে কোন ধ্বনির অঘোষ রূপ হচ্ছে বিসর্গ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ আছে ধ্বনির হ, একদম হ ধ্বনি। হ হচ্ছে ঘোষ ধ্বনি, তার অঘোষ রূপ হচ্ছে বিসর্গ। একদম সঠিক, একদম সঠিক। একটি শতনাসিক্য ভবনের উদাহরণ বলেন আমাকে। শতনাসিক্য ভবনের উদাহরণ। শস্য থেকে শ্বাস, পুঁথি থেকে পুঁথি। একদম, শস্য থেকে শ্বাস, পুঁথি থেকে পুঁথি। অর্থাৎ শঙ্খ শঙ্খ থেকে শঙ্খ থেকে অন্তরা বলেন। শঙ্খ, নাসিক্য হবে তো। না ওটা নাসিক্য, শঙ্খ। ওটা না, ওটা নাসিক্য, কারণ নাসিক্য নাসিক্য হবে। বর্ণ আছে, কিন্তু শতনাসিক্যতে নাসিক্য বর্ণ থাকবে না। জাকেরিয়া সঠিক বলেছে, শতনাসিক্য বর্ণ থাকবে না। যেমন কোনো ছেলের যদি এখন মনে হয় আমি মেয়ে হব, বা কোনো মেয়ের যদি বলা হয় আমি ছেলে হব, অর্থাৎ সম্পূর্ণ বিপরীত একটা চাহিদা তার জন্মাচ্ছে। ঠিক তেমনি বাংলা বর্ণের ক্ষেত্রেও নাসিক্য নয় এমন একটি বর্ণ যদি নাসিক্য হতে চায়, যেমন ছেলে নয় কিন্তু ছেলে হতে চাইছে, মেয়ে নয় কিন্তু মেয়ে হতে চাইছে, ঠিক তেমনি বর্ণর ক্ষেত্রেও যদি নাসিক্য বর্ণ না হয় তাও সে নাসিক্য ভবন হতে চাইছে, তাহলে সে নিজের ইচ্ছায় হচ্ছে। আর নিজের ইচ্ছায় কি আমরা বলি, শতপ্রণোদিত ভাবে কাজটি তিনি করলেন, মানে নিজের ইচ্ছায় করলেন। বাংলা ব্যাকরণেও এই জন্য নাম করা হয়েছে শতনাসিক্য ভবন, অর্থাৎ নিজের ইচ্ছায় নাসিক্য ভবনের মধ্যে ঢুকছে আর কি। বুঝতে পেরেছেন? আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। ওকে, আপনারা বলেন তো, চন্দ্র
বুঝতে পেরেছেন? আচ্ছা, বলেন তো হ্যাঁ, রানী কিছু বলছেন? হ্যাঁ স্যার, বলছিলাম যে ক্লাসটা রেকর্ডিং করছে, আমার হ্যাঁ, নেক্সট হ্যাঁ, দিন হ্যাঁ, আসলে হ্যাঁ, কোশ্চেনগুলো হ্যাঁ, করে দিতে হবে। রেকর্ডিং করছে। আপনি কি হুম, লেফট হবেন হ্যাঁ ক্লাস? না আপনি না কি স্যার, ও লেফট আচ্ছা, হবো না, হ্যাঁ, হ্যাঁ, আমি তো এমনি। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং করছি। আপনারা আমাকে বলেন যে চন্দ্রবিন্দুর প্রয়োগ কোথাকার মানুষের মধ্যে বেশি দেখা যায়? চন্দ্রবিন্দুর প্রয়োগ সব কথাতেই তারা চন্দ্রবিন্দুর পুরুলিয়া। প্রয়োগ করে। পুরুলিয়া একদম সঠিক, একটা জেলা হয়েছে। আর বাঁকুড়া স্যার। বাঁকুড়া একদম। আরো দুটি জেলা আছে, বীরভূম বীরভূম স্যার। একদম। আর বীরভূমের পাশের জেলা মেদিনীপুর। বর্ধমান। হ্যাঁ বল। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, এই চারটি জেলার মানুষ সাপকে সাপ বলে, খোকাকে খোকা বলে, ঘাসকে ঘাস বলে, হ্যাঁ, কুকুরকে কুকুর বলে। অর্থাৎ নাকে তুলে একটা কথা বলবার একটা প্রবণতা কিন্তু রয়েছে আর কি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি আজকে খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদের সঙ্গে একটু আলোচনা করব এবং আপনাদেরকে প্রশ্ন ধরার মাধ্যমে। আচ্ছা, দ্বিব্যঞ্জনের কয়টি ভাগ? আপনারা যদি কেউ একজন বলেন দ্বিব্যঞ্জনের কয়টি ভাগ? দুটি। কি কি? রজা তো সজা। দ্বিব্যঞ্জন মহাপ্রাণ আর ভীষ্ট। মহাপ্রাণ এবং ও ভীষ্টবান। আচ্ছা আচ্ছা মহাপ্রাণ এবং ভীষ্টবান, আচ্ছা, মহাপ্রাণ কিছু লাগে। একদম। আচ্ছা, একটি মহাপ্রাণ বর্ণ যদি আমরা ভাঙি, আমরা কোন দুটি বর্ণ পাবো আমাকে বলেন? অল্প প্রাণ আর হ ধ্বনি। অল্প প্রাণ এবং হয়। এবং অল্প প্রাণটা হচ্ছে যে মহাপ্রাণটি দেয়া আছে তার পূর্ববর্তী, তাই তো, না পরবর্তী? হ্যাঁ স্যার, পূর্ববর্তী। আগে হ্যাঁ, অল্প প্রাণ, তারপরে তার হ তার ধ্বনি। সঙ্গে তার সঙ্গে ধ্বনি আর কি। ওকে। আচ্ছা, ঘিষ্ট বর্ণের ভিতরে কোন দুটি বর্ণর ছোঁয়া রয়েছে বা স্পর্শ রয়েছে একটু আমাকে জানান। একটা যেমন আমরা মহাপ্রাণ ভাঙলে একটা অল্প প্রাণ পাচ্ছি আর একটা পাচ্ছি, কিন্তু ঘিষ্ট বর্ণকে আমরা কেন দ্বিব্যঞ্জন বলবো? তার মধ্যে কোন দুটি বর্ণের প্রভাব রয়েছে একটু যদি বলেন। একটি ঘিষ্ট বর্ণ ভাঙলে আপনি দুটি। কোন কোন দুটি বর্ণের উচ্চারণ পাবেন? হ- হ না, পাচ্ছি না, না। শেষ ধ্বনি স্যার একটা। একটা শেষ ধ্বনি আর একটা স্পর্শ ধ্বনি। একটা শেষ ধ্বনি বা ঊষ্ম ধ্বনি আর একটা স্পর্শ ধ্বনি। এই দুটির, হ্যাঁ। হ্যাঁ, এই দুটির প্রভাব লক্ষ্য করা যায়। অক্ষরের পরিবর্তে দল শব্দটির ব্যবহার কে করেছিলেন একটু যদি জানান। কোন ব্যাকরণবিদ? প্রখ্যাত, মানে বৈজ্ঞানিক? প্রবোধচন্দ্র সেন। প্রবোধচন্দ্র প্রবোধচন্দ্র সেন, সেন। একদম সঠিক। প্রবোধচন্দ্র সেন তিনি সর্বপ্রথম দল ব্যবহার করেছেন। আচ্ছা, দল কয় প্রকার বলেন তো? দুই দুই প্রকার। প্রকার, মুক্ত দল, রুদ্র দল। মুক্ত দল এবং রুদ্র দল। আচ্ছা, ধরেন একদম মানে একটি বাক্যের মানে একটি শব্দ আর কি, শব্দ, সেই শব্দের শেষের বর্ণটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, তাহলে সেটা মুক্ত দল হবে না রুদ্র দল হবে? রুদ্ধ দল। রুদ্র দল হবে, একদম সঠিক, একদম সঠিক। ব্যঞ্জন বর্ণ হলে রুদ্র দল হবে। ভক্তি শব্দের অর্থ কি কেউ বলবেন? ভক্তি শব্দের অর্থ কি?
ব্যবধান না, বিভাজন স্যার হ্যাঁ, পৃথক বিভাগে করা একদম স্যার পৃথক করা, পৃথক পৃথক করা, করা একদম। এই প্রকর্ষ শব্দের অর্থ হচ্ছে ব্যবধান। হ্যাঁ হুম, এটাও ভুলে গেছি। বিপ্রকর্ষ শব্দের অর্থ হচ্ছে ব্যবধান। আচ্ছা, এই যে স্বরভক্তি আমরা বলছি, এটি কি সাহিত্যের আধুনিকতম রীতি নাকি একটু প্রাচীন? একটু যদি জানান। প্রাচীন আধুনিক নয়, এটা প্রাচীন। এখন আর স্বরভক্তির হুম। প্রয়োগ কেউ করে না। কাউকে আপনি যদি স্বরভক্তিতে লিখতে দেখেন, তার মুখে আপনি সেই লেখাটা ছুঁড়ে মারবেন। কেউ যদি এরকম করে লেখে, ভকত এসি ভক্তি করো মারে, শক্তি দেবে মা, তালবুস কতই হসি, শক্তি দেবে মা, আপনি নেবেন? তার কবিতা নেবেন আপনি? যে যুক্ত ব্যঞ্জনের ব্যবহার না জানে না, তো, যে যুক্ত ব্যঞ্জনের ব্যবহার জানে না, তার কবিতা আপনি নেবেন? নেয়া কি না। যাবে? কিন্তু না স্যার একাধিক মানে প্রাচীন যুগীয় কবিরা আছে, তারা লিখছেন মরম, মানে মর্মটাকে লিখছে মরম। মরম না জানে ধরম না গেলে, ধরমটা হচ্ছে ধর্ম। এই যে ভেঙে ভেঙে আপনি এইভাবে যদি উচ্চারণ করেন, আপনাকে তো শিক্ষিতই বলবে না। ওই জন্য এ হচ্ছে অপেক্ষাকৃত প্রাচীন একটি পদ্ধতি, স্বরভক্তি। আচ্ছা, স্বরভক্তি যদি প্রাচীন পদ্ধতি হয়, তাহলে কোন পদ্ধতিটি বলেন তো আধুনিক? অভিশ্রুতি স্যার। অবিশ্রুতি, একদম সঠিক। অবিশ্রুতি একেবারে আধুনিক। হ্যাঁ, এবং কলকাতার ভাষ্য যাদের, তারা অবিশ্রুতিতেই কথা বলে, অবিশ্রুতিতে কথা বলে। আমার মুর্শিদাবাদে এক বন্ধুর বিয়ে হয়েছিল, তো আমরা বেড়াচ্ছি, সেই বন্ধুর বাড়ি থেকে বেড়াচ্ছি, বেড়াতে বেড়াতে এক জায়গাতে যখন গেছি, তখন একদল বাচ্চা বসে আছে। ওরা আমাদেরকে জিজ্ঞেস করছে, কোনটা যাবা? আমি জিজ্ঞেস করলাম, কোনটা যাবা? তো আমাদের সঙ্গে মুর্শিদাবাদেরই আমার এক এমবিবিএস ডাক্তার বন্ধু ছিল, ও আবার বলল, ওইটা যাব, মানে ওইখানে যাব। এই যে আঞ্চলিক ভাষা এবং তার মধ্যে যে ছাঁদ আর কি, সেটা অবিশ্রুতিতে নেই। অবিশ্রুতি মানে আধুনিকতম একটি পদ্ধতি। আচ্ছা, অভিনীতি তো আমরা জানি আর কি, অভিনীতিটা সহজ, অভিনীতিতে প্রশ্ন করছি না। সীতানাথের এই ঝামেলা কতদিন পোয়াবে? সীতানাথের এই ঝামেলা কতদিন পোয়াবে? এই কতদিন, বর্ণ এটা বর্ণদিত্য। এটা কি হবে না, বর্ণদিত্য হবে না, যে জাকারিয়া, এই কতদিনটা, হ্যাঁ, বর্ণদিত্য হবে না। কতদিন থেকে কতদিন, বুঝছেন? এটা হচ্ছে অন্যান্য সমীভবন। সমীভবন অন্যান্য সমীভবন, কতদিন থেকে তো কতদিন। তারপরে আপনার দুগ্ধ থেকে দুহত, হ্যাঁ, উচ্ছ্বাস থেকে উচ্ছ্বাস, যেটা দ ছিল সেটা ছ হয়ে গেছে। এই ধরনের পরিবর্তনকে বলা হয় অন্যান্য সমীভবন, যারা সমীভবনের নিয়মটা মানে না আর কি। বর্ণ বিপর্যয় মূলত কি করে বলেন তো? বর্ণ বিপর্যয় মূলত কি করে, ওর কাজটা কি? পরিবর্তন করে পরিবর্তন। সেটা কি পারস্পরিক মানে সমঝোতায়, নাকি নিজের ইচ্ছায় অন্যকে সরিয়ে দিয়ে জায়গা করে নেওয়া? যদি একটু বলেন। পরস্পর স্থান পরিবর্তন, পরস্পরের মানে এ সাথে বি এ যাবে, বি এ তে আসবে। একদম পরস্পরের স্থান পরিবর্তন। 1 2 3, মানে হুম, 1 ঠিক থাকবে, 2 আর 3 মানে ইয়া হবে, 2 3 একদম তে আসবে, 3 2 এ যাবে। একদম একদম। আচ্ছা, অযোগা, এখানে প্রত্যয় করলে কোন অংশটা হবে? অযোগ আ,
আ হবে না অ হবে বলেন তো? সন্ধি সন্ধি হবে স্যার। হবে, আয় হবে। হবে। বিবেক যোগ আনন্দ, বিবেকানন্দ। হয়েছে। হ্যাঁ, আমি যদি বলি সিংহাসন, সিংহাসন, আমি বললাম সিংহ আসন, কিন্তু বলছে সিংহাসন। আচ্ছা, রেজাল্ট আপনারা কেউ দেখেননি না? পশ্চিমবঙ্গের আদৌ কি কেউ দেখতে পেয়েছে? আপনাদের কি মনে হয়? স্যার দেখা পশ্চিমবঙ্গের হয়নি। পশ্চিমবঙ্গের আদৌ কেউ দেখতে পায়নি। সবই তার মহিমা। তিনিই ভালো বোঝেন, তিনিই ভালো করেন। যাই হোক, স্যার আর একটা রেজাল্ট দিয়েছে, ওইটা বেশ দেখা গেল। কোন রেজাল্ট? স্যার এই আমি পরীক্ষা দিয়েছিলাম আপনার 11 তারিখে। আচ্ছা, ওই যে কলকাতা পুলিশ পরীক্ষা দিয়েছিল, পুলিশ আমার সেন্টার পড়েছিল WBSI, সাব ইন্সপেক্টর অফিসার, পুলিশের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা তা ওটা 134-এ কাট অফ হয়েছে, আচ্ছা, তা ওটা 122 হয়েছে। 12 নম্বরের জন্য, তাই তো? কাছাকাছি গেছিল আর কি। হ্যাঁ, মানে আমি কম ওটা পড়িনি গো। হ্যাঁ, ওই এস লিস্টটা খুব পড়তাম তো, ওটা পড়িনি। আচ্ছা, পরীক্ষার 2-1 সপ্তাহ আগে একটু দেখছি, অল্প কিছু হবে। তো কাছাকাছি পৌঁছেছিলেন, নেক্সট টাইম হয়ে যাবে, অসুবিধে নেই। হরিশ্চন্দ্র কোন ধরনের সন্ধি বলেন? হরিশ্চন্দ্র নিপাতে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ সন্ধি, নিপাতনে সিদ্ধ একদম সঠিক। নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে হরিশ্চন্দ্র। হ্যাঁ, নিপাতনে সিদ্ধ সন্ধি। আপনারা বাংলা ব্যাকরণটা পুরো গুলে খেয়ে ফেলেছেন আর কি। এটা একটা মানে বড় উপলব্ধির জায়গা। আচ্ছা, প্রত্যেক বাক্যের কয়টি অংশ থাকে বলেন তো? প্রতিটি বাক্যের কয়টি অংশ থাকে? দুইটি স্যার, উদ্দেশ্য বিধেয়। উদ্দেশ্য আর একদম সঠিক, উদ্দেশ্য এবং বিধেয়। মোট দুটি অংশ থাকে প্রতিটি বাক্যের। আমরা ক্রিয়া সম্পর্কে জানি আর কি, ক্রিয়া সম্পর্কে জানি। আমি আপনাকে একটা বাক্য বলবো, আপনি বলবেন তার মধ্যে যে ক্রিয়াটির নাম বলবো সেই ক্রিয়াটির কথা বলবেন। উঠিতে বসিতে করি বাপন তো, শুনেও শোনে না কানে। হ্যাঁ, উঠিতে বসিতে করি বাপন তো, শুনেও শোনে না কানে। বলেন এখানে কতগুলো আছে অসমাপিকা ক্রিয়া? একটা নাম বলেন, একটা অসমাপিকা ক্রিয়ার নাম বলেন। উঠিতে বসিতে, উঠিতে বসিতে, বসিতে। একদম। উঠিতে বসিতে, শুনেটাও হ্যাঁ, হবে স্যার। একদম। উঠিতে বসিতে এগুলো হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আমরা সকলেই জানি আর কি। আচ্ছা, স্বাস্থ্য, এটি কোন ধরনের বিশেষ্য পদ? স্বাস্থ্য বলেন। বিশেষ্য বলেন স্যার। হ্যাঁ, বিশেষ্য। স্বাস্থ্য কোন ধরনের বিশেষ্য পদ? বলেন। অবস্থাবাচক না ভাববাচক? এবার আমি আপনাদের আরো সহজ করে নিলাম। স্বাস্থ্য অবস্থাবাচক, অবশ্যই হবে। স্বাস্থ্য একদম অবস্থাবাচক, একেবারে অবস্থাবাচক। মৃত্যু, দৈন্য, দুঃখ, কষ্ট, স্বাচ্ছন্দ্য, স্বার্থ, সম্পদ, দুরাবস্থা, যন্ত্রণা, সন্ধ্যা, রাত্রি, শান্তি ইত্যাদি। অর্থাৎ যেগুলো একটা এর 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 আগে কষ্ট, এর আগে কষ্ট বলেছিলেন, ভাব হবে ওই হুম, স্বাস্থ্য অবস্থা বলে। তো ওটা অবস্থাতে হবে তো। কষ্ট না, আমি আনন্দ বলেছিলাম, আনন্দ আর তৃপ্তিটা ভাব বলেছিলাম। হ্যাঁ, আনন্দ তৃপ্তিটা ভাব বলেছিলাম। দুঃখ কষ্ট আমরা সাধারণত এইভাবেই বলি, দুঃখ কষ্ট।
ফলে দুঃখ এবং কষ্ট প্রায় সমান্তরাল। হ্যাঁ, একদম সমান্তরাল, মানে দুই যমজ ভাইয়ের মতো, বা আপনি বলতে পারেন ভাইরা ভাইয়ের মতো, দুই ভাইরা ভাইয়ের মতো, একদম, যারা দুজনায় শ্বশুর বাড়ির বদনাম করে আর কি। বলছে জামাই ষষ্ঠীতে দামি দামি আম নিয়ে যেতে হবে না, দামি ফল নিয়ে যেতে হবে না, মোটামুটি চলো নিয়ে চলো, খেতে তো খুব ভালো টালো দেয় না। দুই ভাইরা ভাইয়ের কথা হচ্ছে আর কি। হুম, এরকম কি হয় আদেও? আপনাদের কি মনে হয়? দুই ভাইরা ভাই শ্বশুর বাড়ির বদনাম করে? হ্যাঁ স্যার করি। কইলি, এটা কিন্তু রেকর্ডিং হচ্ছে, এটা কিন্তু রেকর্ডিং হচ্ছে কিন্তু। কিন্তু স্যার সব ক্ষেত্রে নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রেই হয়। কিছু কিছু ক্ষেত্রে হয়। হ্যাঁ, অন্তরা কিছু বলছেন? বলছি যদি বদনাম করে আমাদের কি আর বলবে? হ্যাঁ, সেটাই মানে আমাদের সামনে তো করবে। সেটাই সেটাই বদনাম করলেও তো মানে গোপনে করবে, বলবে না আর কি। হ্যাঁ, একটা সম্ভ্রম বলেন, একটা ভয় বলেন, একটা কিছু থাকে আর কি, বুঝেছেন? একটা অলৌকিক শক্তি কিছু একটা থাকে আপনাদের মধ্যে, ফলে হ্যাঁ স্যার, পুরুষের, বউ যদি জানে তাহলে তো আর দেখতে হবে না। একদম সেই কথাই বলছি, একটা অলৌকিক শক্তি আপনাদের থাকে, ফলে পুরুষরা সাধারণত এই সমস্ত কলহ বাইরে করতেই ভালোবাসে, ঘরের ভিতরে প্রবেশ করার পরে একেবারে ভেজা বিড়ালটি হয়ে থাকে আর কি। এখন এটা অধীনতামূলক মিত্রতা নাকি আমি বলতে পারবো না আর কি। হ্যাঁ, সম্ভবত এটা অধীনতামূলক মিত্রতা আর কি। যাই হোক, প্রতিটি সম্পর্ক ভালো থাকুক, প্রতিটি মানুষ ভালো থাকুক, কারণ আহ আমি বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বন্ধন হচ্ছে দাম্পত্যর যে বন্ধনটা, একজন হাজবেন্ড এবং ওয়াইফের যে সম্পর্ক, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রিলেশনগুলোর মধ্যে একটি, সবচেয়ে শক্তিশালী। তো প্রত্যেক স্বামী স্ত্রী ভালো থাকুক। যাই হোক, এই মানে এই এখনকার এই দুর্ভিক্ষের সময়ে আর কি। যাই হোক, তো তৃপ্তি এটি কোন ধরনের বিশেষ্য আমাকে বলেন? তৃপ্তি, ভাববাচক স্যার। তৃপ্তি তৃপ্তি ভাববাচক, একদম। রূপাত্মক বিশেষ্য কটা আছে যদি আমাকে একটু বলেন? রূপাত্মক বিশেষ্য কয়টি আছে? চারটা। কটি আছে? চারটা। চারটে। কি কি? তিনটে স্যার। চারটে আছে, কহিলি চারটে আছে। কি কি বলেন? মানে চোখে দেখা যায় এমন বিশেষ্য আপনি ভাবেন, চোখে দেখতে পান। সংজ্ঞাবাচক, 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 জাতিবাচক, হুম সমষ্টিবাচক, হুম, আর সমষ্টিবাচক আর বস্তুবাচক, আরেকটা কি ভুলে গেলাম। বস্তুবাচক। হ্যাঁ, বস্তুবাচক। কারণ আপনি রবীন্দ্রনাথকে দেখতে পান, আপনি মানুষ দেখতে পান, আপনি গরুর পাল দেখতে পান, আপনি চেয়ার টেবিল দেখতে পান, এগুলো সব হচ্ছে মানে রূপাত্মক, মানে যার রূপ আছে, রূপ আছে এমন বিশেষ্য হচ্ছে রূপাত্মক। যার রূপ নেই সে অরূপাত্মক, যার কখনো রূপ আছে কখনো রূপ নেই সে হচ্ছে অর্ধরূপাত্মক। অরূপাত্মক বিশেষ্য কয়টি যদি একটু বলেন? অরূপাত্মক বিশেষ্য কয়টি? তিনটি। কি কি? তিনটে স্যার। কি কি? গুণ, রূপাত্মক ভাববাচক আর ও ক্রিয়াবাচক। একদম, গুণ, ভাব এবং ক্রিয়া, এটা হচ্ছে অরূপাত্মক। হ্যাঁ, এদেরকে একেবারে চোখে দেখা যায় না, বা এদেরকে কেউ দেখতে পারে না আর কি। হ্যাঁ, আচ্ছা। আর বাকি দুটি হচ্ছে অবস্থা এবং সংখ্যা, হচ্ছে অর্ধরূপাত্মক। হ্যাঁ, অবস্থা ও সংখ্যা অর্ধরূপাত্মক। আচ্ছা, ব্যক্তিবাচক সর্বনাম অপর নাম কি যদি একটু বলেন? ব্যক্তিবাচক সর্বনামের অপর নাম বাচক, কি? সর্বনাম পুরুষবাচক। পুরুষবাচক সর্বনাম, একদম সঠিক। ব্যক্তিবাচক সর্বনামের অপর নাম হচ্ছে পুরুষবাচক সর্বনাম। সঠিক উত্তর, একদম সঠিক বলেছেন। সাকল্য শব্দের অর্থ কি বলেন তো? সাকল্য শব্দের অর্থ কি? সকল স্যার। সাপেক্ষ,
সাকল্য শব্দের অর্থ হচ্ছে সব। দেখেন আমি সেই ধ্বনি পরিবর্তন থেকে, বর্ণ থেকে সর্বনাম পর্যন্ত এলাম এবং আপনারা খুব সাবলীলভাবে উত্তর দিচ্ছেন। হ্যাঁ, ফলে বাংলা ব্যাকরণ আমাদের আগে যে দুর্বলতার জায়গা ছিল কাটিয়ে কিন্তু দক্ষতার জায়গাতে চলে যাচ্ছে এবং বাংলা ব্যাকরণটা আহ আমি অবাক হয়ে গেছি, বুঝছেন, অবাক হয়ে গেছি। আমাদের পশ্চিমবঙ্গে ব্যাকরণ না জেনেও শিক্ষকতা করা যায় বাংলা সাহিত্যে। এটা অবর্ণনীয় অন্যায়। যিনি বাংলা ব্যাকরণ জানবেন না তিনি কিভাবে শিক্ষক হবেন? তো ৩টি-৪টি ব্যাকরণ যদি ৬০টার মধ্যে দেয়া হয় তাহলে কি মূল্যায়িত হবে প্রতিভার, আমি বুঝতে পারি না আর কি। কোশ্চেন এই কোশ্চেনটা মনে হচ্ছে মাদ্রাসার কোশ্চেন দেখে কোশ্চেন করেছে। মাদ্রাসার কোশ্চেন এই ব্যাকরণ সেরকম ছিল না। ছিলই না মাদ্রাসার কোশ্চেনেও ব্যাকরণের ছিল না। ওই একই জন করেছে। এটা হয়েছে। ওই একই জন করেছে। আমি আমার রেকর্ডিংটা একটু অফ করে একটা কথা বলছি। যাই হোক, আমরা আবার রেকর্ডিংটা অন করলাম। আচ্ছা, বাংলাতে কি উভয় লিঙ্গ আছে? আপনাদের কি মনে হয়? বাংলা লিঙ্গতে কি উভয় লিঙ্গ আছে? আছে ভেবে বলেন। আছে স্যার, বাংলাতে উভয় লিঙ্গ বাংলাতে। উভয় লিঙ্গ আছে? পড়তে বাংলা লিঙ্গ কয় প্রকার বলেন? লিঙ্গ তো স্যার 4 প্রকার হচ্ছে উভয় লিঙ্গ। বাংলা লিঙ্গ কয় প্রকার? বাংলা লিঙ্গ 3 প্রকার। 3 প্রকার: পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং কিলিব লিঙ্গ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং কিলিব লিঙ্গ। মাসুদা কিন্তু রেজাল্ট দেখে তারপরে ক্লাসে এসেছে। মাসুদা দেয়নি স্যার 11 না 12 স্যার, আমি পরীক্ষা দিইনি, আমি একটু ব্যস্ত ছিলাম অন্য কাজে, সেজন্য আচ্ছা, লেট আমি হয়ে ভাব গেছে। আমি ভাবছিলাম হয়তো মাসুদা রেজাল্ট দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে আর কি। যাই হোক, তো না না স্যার। আচ্ছা, ওকে। হ্যাঁ, রেজাল্ট যদিও কেউই দেখতে পায়নি তা বলি না। তো উভয় লিঙ্গ এটা কিন্তু বাংলাতে নেই। আপনাকে যদি বলে বাংলা লিঙ্গ কয় প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং কিলিব লিঙ্গ। এই কিলিব লিঙ্গ হচ্ছে নাও পুরুষ নাও নারী। হ্যাঁ, এবার আপনারা বলবেন তাহলে তো স্যার উভয় লিঙ্গ। না, এটা হচ্ছে বস্তুজাত সমস্তটা। কিলিব লিঙ্গ হচ্ছে বস্তু। হ্যাঁ, গাছ, ফুল, দোয়াত, কলম, বই, গাড়ি ইত্যাদি, মোবাইল, এই সবগুলো হচ্ছে কিলিব লিঙ্গ। কিলিব লিঙ্গ হচ্ছে জড় পদার্থ। আর উভয় লিঙ্গ হচ্ছে এমন একটা শব্দ বন্ধ যেখানে নারী পুরুষ উভয়কেই বোঝাবে। আপনি যদি বলেন অধ্যাপক, তো অধ্যাপক মানে নারী পুরুষ উভয়। হ্যাঁ, আপনারা বলবেন স্যার আপনি কি বলছেন, অধ্যাপিকা আছে তো। এই অধ্যাপিকা শব্দটা কিন্তু অসাড় হয়ে যাচ্ছে। এখন অধ্যাপিকারাও নামের আগে কিন্তু অধ্যাপক শব্দটা বোঝাচ্ছে। অথচ যাতে জেন্ডার বাইজড বা লিঙ্গ বৈষম্য না হয়, আপনারা কি লক্ষ্য করেছেন এই ব্যাপারটা? এই জন্য অধ্যাপিকাও বা অধ্যাপিকাকে যখন ইনভাইটেশন করা হয় কোনো অনুষ্ঠানে, লেখা হয় কিন্তু অধ্যাপক কল্যাণী মুখার্জি। এখন আর কিন্তু অধ্যাপিকা লিখছেন না। হ্যাঁ, কিন্তু আপনি পরীক্ষাতে যদি অধ্যাপক আসে আপনি পুংলিঙ্গ করবেন, যদিও ধারণাটা এখনো অতটা রেডি হয়নি আর কি। তো আপনি পুংলিঙ্গই করবেন আর কি। তো উভয় লিঙ্গ হচ্ছে যেমন কবি, যদি কবি বলে তাহলে কবি নারীও হতে পারে পুরুষও হতে পারে। লেখক নারীও হতে পারে পুরুষও হতে পারে। এই যে বিষয়গুলো, যেগুলো নারীও হতে পারে পুরুষও হতে পারে, এমন বিষয় যখন থাকবে তখন তাকে আমরা বলবো উভয় লিঙ্গ। একদম সহজ। আচ্ছা, লিঙ্গ শব্দের অর্থ কি আমাকে জানান। লিঙ্গ শব্দের অর্থ কি? চিহ্ন বা লক্ষণ। একদম, চিহ্ন বা লক্ষণ বা নিদর্শন, আপনি যেমন ভাবে বলবেন আপনার মতো। চিহ্ন বা লক্ষণ এটা হচ্ছে
দান কেউ কি রেজাল্ট দেখতে পেয়েছে? ও না না, এখনো দেখতে পাইনি। স্যার রেজাল্ট কখন দেবে? আচ্ছা, যাই হোক। সংস্কৃত লিঙ্গও কিন্তু ৩ প্রকার। বাংলা লিঙ্গও যেমন ৩ প্রকার, সংস্কৃত লিঙ্গও হচ্ছে ৩ প্রকার। আচ্ছা, লিঙ্গভেদে কি সর্বনামের মানে রূপভেদ ঘটে? আপনাদের কি মনে হয়? নিজে নিজে মনে মনে একটা বাক্য তৈরি করেন তো। লিঙ্গভেদে সর্বনামের কি রূপভেদ থাকে? হ্যাঁ স্যার, থাকি। না রূপভেদ হয় না, কোনটা তাই বলেন না, তো? রূপভেদ হয় না। সর্বনামে লিঙ্গ কোহিলি, রূপভেদ হয় না। বিশেষণ এরকমের আছে। সর্বনামে হয় না স্যার। সর্বনামে হয় না। আমি প্রমাণ করছি। আমি বললাম ছেলেটি মেধাবী, সে প্রতিদিন স্কুলে যায়। দেখেন, ছেলেটির পরিবর্তে আমি সে দিয়েছি। এবার আমি আবার একটা বাক্য লিখছি, মেয়েটি মেধাবী, সে প্রতিদিন স্কুলে যায়। সর্বনাম পাল্টেছে? লিঙ্গ পরিবর্তন করেছি তো, সর্বনাম না, পাল্টেছে? না স্যার, সর্বনাম পাল্টায় পাল্টায়নি। হয়নি। পাল্টায়নি। না সুতরাং লিঙ্গভেদে সর্বনামের রূপভেদ হয় না। বোঝাতে পেরেছি? আমি কি প্রমাণ করতে পেরেছি কিনা আমাকে একটু জানান। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে। স্যার আরেকবার বলবেন? লিঙ্গভেদে সর্বনামে রূপভেদ হয় না, অর্থাৎ পরিবর্তন হয় না। বুঝতে পেরেছেন? আমি উদাহরণ দিয়ে বলেছি ছেলেটি মেধাবী, তারপরের লাইনে আমি ছেলেটি আর না বলে আমি বলছি সে প্রতিদিন স্কুলে যায়। আবার আমি লিঙ্গ পরিবর্তন করে একটি বাক্য বলছি, আপনি দেখেন। আমি বললাম মেয়েটি মেধাবী, আবার লিখলাম সে প্রতিদিন স্কুলে যায়। তাহলে কি সর্বনামের পরিবর্তন হলো লিঙ্গভেদে? আমি প্রথমটা লিখেছিলাম পুংলিঙ্গে, সেখানেও ছিল সে, তারপরে স্ত্রীলিঙ্গে লিখলাম, সেখানেও আছে সে। কোনরূপ কি প্রভেদ আপনাদের চোখে ধরা পড়েছে? না না স্যার। স্যার। তাহলে একই। না স্যার, তাহলে লিঙ্গভেদে আমরা প্রমাণ করলাম সর্বনামের কিন্তু রূপভেদ হয় না। আচ্ছা, নিত্য পুংলিঙ্গ আর নিত্য স্ত্রীলিঙ্গ, হ্যাঁ। আচ্ছা বলেন তো, মাতোয়ারা এটি পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ নাকি কিলিবলিঙ্গ? কি হবে বলেন? মাতোয়ারা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ না কিলিবলিঙ্গ? স্যার মাতোয়ারা। এটা তো মাতোয়ারা, এটা তো মানে পুরুষ লিঙ্গ, কিন্তু এটা তো স্ত্রীতে যাবে না, এটা দুটোকেই বোঝায়, মানে নিত্য পুংলিঙ্গ। এটা উভয় লিঙ্গ। আমি উভয় লিঙ্গের উভয় বিকল্পটা লিঙ্গ। দিইনি। উভয় লিঙ্গের আমি বিকল্পটা বললাম তো আর আহ, উভয় লিঙ্গ। আমি ইচ্ছাকৃতভাবে বলিনি, কারণ একজন পুরুষও মাতোয়ারা হতে পারে, একজন নারীও মাতোয়ারা হতে পারে। আমি দেখছিলাম আপনারা এই তিনটের মধ্যে, তিনটে বিকল্পের মধ্যে একটা চয়েস করেন কিনা। হ্যাঁ, এটা স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ উভয়। আচ্ছা, আপনারা আমাকে বলেন, আমি একটা উদাহরণ বলবো। আহ, আমি একটা উদাহরণ বলছি। অখিল বাবু মাতৃশ্রাদ্ধে কাঙালি বিদায় করলেন। অখিল বাবু মাতৃশ্রাদ্ধে কাঙালি বিদায় করিলেন। এই কাঙালি কোন লিঙ্গের পরিচায়ক? উভয় লিঙ্গ স্যার স্যার। এটা কাঙালি উভয় লিঙ্গ। কারণ হয়তো আপনাদের মনে হচ্ছে স্ত্রীলিঙ্গ, কারণ যে অসহায় মানুষগুলোকে খাইয়েছে সেখানে কিন্তু নারী পুরুষ উভয়ই ছিল। ওই সবাইকে বলা হয়েছে কাঙালি। বুঝতে পেরেছেন? সবাইকে কাঙালি বলে মিন্স করা হয়েছে, সুতরাং এটা কিন্তু উভয় লিঙ্গের উদাহরণ। যাক, আমাদের বাংলা গ্রামারটা খুবই ভালো হচ্ছে, আর আমাদেরকে কেউ জব্দ করতে পারবে না, এটাই একটা মানে অনেক বড় প্রাপ্তি আর কি।
আচ্ছা, বচন ভেদে বিশেষ্য সর্বনামের কি রূপভেদ হতে পারে, যদি একটু বলেন। বচন ভেদে বিশেষ্য সর্বনামের কি রূপভেদ হতে পারে? বলেন। হতে পারে কিনা বিশেষ্য ভেদে সর্বনামে ও বিশেষ্যের কি পরিবর্তন হতে পারে? বচন ভেদে রূপভেদ হতে হতে পারে পারে? স্যার। একদম হতে পারে, হতে একদম হতে পারে, হবে স্যার। হতে পারে। কারণ ওই দ্বারা কর্তৃক করলে তো আপনার এদিকে মানে বাদ চলে যাচ্ছে, কিছু নতুন নতুন মানে অ্যাড করছেন আপনি যখন, তখন আপনার পুরনো সংসারটা তো ভেঙে যাবে। সবাই তো আর রঞ্জিত মল্লিক নয় যে সংসার বাঁচানোর জন্য মুখ বুজিয়ে সব সহ্য করবে। এবং রঞ্জু জেঠু ঠিক সিনেমা শেষ হবে হবে করবে, তখন বেল্ট খুলে একটু মারবে। এই হচ্ছে রঞ্জু জেঠুর কাজ। অসাধারণ অভিনেতা, প্রতিবাদী চরিত্র আর কি। যাই হোক, আপনারা আমাকে 2 মিনিট না 1 মিনিট সময় দেন, আমি একটুখানি আসবো। 1 মিনিট প্লিজ হোল্ড করুন। তো বাস্তবেও অনেক শাসক আছে। তো উনি কি করেছিলেন, ওনার বাবার নাম ছিল গিয়াসউদ্দিন তুগলক। আপনারা জানেন তো ওনার বাবার নাম? হ্যাঁ স্যার জানি। গিয়াসউদ্দিন তুগলক আহ একটা মঞ্চ করেছেন, মোহাম্মদ বিন তুগলক বাবাকে সংবর্ধিত করবেন আর কি। তো বাবা ষড়যন্ত্রীদের সঙ্গে উনি ঠিক করে রেখেছেন, বাবা যখনই মঞ্চে উঠবেন তখনই ওই চারদিকের বাঁশ সরিয়ে নেওয়া হবে আর ওই মঞ্চটা ভেঙে পড়বে বাবার উপরে। তো তাই হয়েছিল, গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যু হয়েছিল। এমন একজন ওই পিরিয়ডেই তার আগে পিছে আর কি রাজার নাম বলেন, সম্রাটের নাম বলেন, যিনি নিজের কাকাকে হত্যা করে সিংহাসনে বসেছিল। আলাউদ্দিন খলজি। একদম আলাউদ্দিন খিলজি। বাহ, কোহলি তো ইতিহাস ভালো জানে। আলাউদ্দিন খিলজি তার কাকা জালালউদ্দিন স্যার খিলজিকে হত্যা পদ্মাবতী করে। বইটা দেখেছিল। ও আচ্ছা আচ্ছা। স্যার আমিও বলতে চাচ্ছিলাম ওই সিনেমা দেখেই জানি। না, পদ্মাবতী ওই ওই সিনেমা দেখে কিন্তু ইতিহাস জানলে কিন্তু হবে না, কারণ ওই সমস্ত সিনেমাগুলোতে ঐতিহাসিক সারবার্তা কিচ্ছুটি নেই, তাই না? ঐতিহাসিক সারবার্তা কিচ্ছুটি না নেই। স্যার পদ্মাবতীর ইতিহাসটাও পড়েছেন। হ্যাঁ, ইতিহাস পড়েছেন। এবং এবং আমি আপনাকে একটু বলি এই যে পদ্মাবতী এবং আলাউদ্দিন খিলজির যে কাহিনীটি কবিরা লিখেছেন, কোনো ঐতিহাসিক সমকালীন সময় এবং হ্যাঁ স্যার ওটা পরবর্তীকালে লোককথা। কোনো ঐতিহাসিক একে স্বীকৃতি দেয়নি। এটা সম্পূর্ণ একটা গল্প কথা, বুঝতে পেরেছেন? সম্পূর্ণ একটা গল্প কথা, কোনো ঐতিহাসিক এটাকে স্বীকৃতি দেননি আর কি। তো সেই জায়গা থেকে হ্যাঁ, এটা একটা লোককথা। তো জালালউদ্দিন খিলজিকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন আমাদের আলাউদ্দিন খিলজি। আচ্ছা, কনিষ্ক কবে সিংহাসনে বসেছিলেন, যদি একটু বলেন। কনিষ্ক কবে সিংহাসনে বসেছিলেন? আটাত্তর খ্রিস্টাব্দ। 78 খ্রিস্টাব্দ। আচ্ছা, শকাব্দের সঙ্গে খ্রিস্টাব্দ ধরেন, আমি খ্রিস্টাব্দ করব, খ্রিস্টাব্দ থেকে শকাব্দ করব, তাহলে আমাকে কত যোগ বা বিয়োগ করতে হবে? 78 স্যার। খ্রিস্টাব্দ থেকে শকাব্দতে গেলে 78 বিয়োগ করতে হবে, আর শকাব্দ থেকে খ্রিস্টাব্দতে গেলে 78 যোগ করতে হবে, তাই তো? তাই তো নাকি?
কেন 78 খ্রিস্টাব্দে কনিষ্ক সিংহাসনে হ্যাঁ স্যার। বসেছিলেন, আর তার সেই সাল থেকেই হচ্ছে এ। আমি এবারে একটা প্রশ্ন বলবো, আমি একদম মানে 100% মানে আমি প্রত্যয়ী যে এর উত্তর আপনারা দিতে পারবেন না। দেখেন তো, চ্যালেঞ্জটা গ্রহণ করেন তো। আমি একেবারে 100% মানে নিশ্চিত যে এর উত্তরটা আপনারা দিতে পারবেন না। দিতে পারেন কিনা আপনারা একটু দেখেন। আপনাদেরকে বলতে হবে বাংলা সাল কোন মুঘল সম্রাট প্রবর্তন করেন। এই যে আমরা বাংলা সাল করি আর কি, এটা কোন মুঘল সম্রাট চালু করেছিলেন বাংলা সাল? দেখি আমি 100% আকবর সম্ভবত। হ্যাঁ, সম্ভবত আকবরই হবে স্যার। সবাই বলেন দেখি। জাহাঙ্গীর স্যার। না, জাহাঙ্গীর নয়। শশাঙ্ক জাকারিয়া, স্যার। না শশাঙ্ক নয়, আমি মুঘল সম্রাটের কথা বলেছি। আকবর আকবর হবে। খুব কম বয়সে আকবর, সিংহাসনে বসেছিলেন। আকবর একদম। আকবর আকবরের ইয়ে বাংলা, ছিলেন বয়রাম খাঁ। হ্যাঁ, বাংলা সাল প্রবর্তন করেছিলেন, কারণ তখন যে হিজরি সাল ছিল তার সঙ্গে বাংলা সালটা মানে বাংলার মানুষের সঙ্গে ঠিকঠাক যাচ্ছিল না আর কি। তখন বাঙালিদের জন্য আকবর একটি সাল প্রবর্তন করে, যেটা হচ্ছে বাংলা সাল। এটা তার অবদান আর কি। আচ্ছা, গ্যাংটক রোড, হ্যাঁ, যেটা শেরশাহ, শেরশাহ সুরি, জিটি রোড, জিটি রোড, শেরশাহ স্যার। হ্যাঁ, শেরশাহ। শেরশাহ সুরি। এবং শেরশাহ কিন্তু মানে ভারতবর্ষের শ্রেষ্ঠতম শাসকদের একজন। মাত্র 5 বছরেই আপনি এই ফিরোজ তুগলক 35-36 বছর রাজত্ব করেছে, কিন্তু ইতিহাসে তার কোনো মানে নেই, মানে মনে হয় যেন কিচ্ছুটি করেননি আর কি। 35-36 বছর রাজত্ব করেছেন, কিন্তু 5 বছর রাজত্ব করে মানুষটা যেভাবে ইতিহাসের পাতায় জলজল করছেন স্বর্ণাক্ষরে, উনি যদি 35 বছর রাজত্ব করতেন তাহলে ভারতের কিন্তু ভৌগোলিক চিত্রটাই আলাদা হয়ে যেত, উন্নয়নের একটা বিরাট জায়গাতে চলে যেত। অসাধারণ শক্তিশালী এবং দক্ষতা সম্পন্ন একজন শাসক ছিলেন শেরশাহ। শেরশাহের সমাধি কোথায় আছে বলেন তো? শেরশাহের সমাধি কোথায় আছে? এটা প্রশ্ন আসবে, বিহারে আসবে। একটু অপশন দেবেন? শেরশাহের সমাধি গোলকুন্ডা, বিজাপুর, সাসারাম। সাসার বিজাপুর। না, বিজাপুরে স্যার। না বিজাপুর নয়, সাস বিহারের সাসারাম। পাটনা থেকে বোধহয় 1.5-2 ঘন্টার রাস্তা সাসারাম। বিহারেরই একটি জায়গা সাসারাম। ওনার ওখানেই জন্ম, উনি বিহারি মানুষ, এবং ওখানেই ওনার কবর রয়েছে আর কি, সমাধি রয়েছে। এবং ওনার কবর হচ্ছে অষ্টদিক, মানে 8 দিক আর কি ওনার কবর আর কি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট অন্তরার জন্য। আচ্ছা, ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি, ওনার সমাধি কোন রাজ্যে আছে বলেন দেখি? পশ্চিমবঙ্গ, বিহার না উড়িষ্যা? ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি, উড়িষ্যা। না, বিহারে। বিহারে। ওনার সমাধিও আছে বিহারে, এবং উনি সর্বপ্রথম বিহারটাই জয় করেছিলেন। বিহার জয় করে আমাদের বাংলাতে উনি এসেছিলেন আর কি, এবং বাংলাটাও জয় করেছিলেন। বলেন তো, নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের সঙ্গে কোন বৈদেশিক সেনাপতির নাম জড়িত আছে? বলেন, তার নাম উচ্চারিত হয়েছে। বলেন, নালন্দা মহাবিহার ধ্বংসের সঙ্গে কোন বৈদেশিক
সেনাপতির নাম যুক্ত আছে। কি আপনাদের কি মনে হয় ইতিহাসটাও আমি টুকটাক জানি তো? হ্যাঁ স্যার, ভালোই তো হ্যাঁ জানা স্যার। নেই। বলেন ইতিহাসটা পড়িয়েছিলাম স্যার। কার নাম যুক্ত স্যার আছে? স্যার ইতিহাসটা পড়িয়ে ইতিহাসটা পড়িয়ে দেন। এই তো পড়াচ্ছি, এই তো পড়িয়ে দিচ্ছি। একটা একটা করে ক্লাস একটু নেবেন। প্রথম থেকে ভালো করে করিয়ে দেন। আচ্ছা, বলেন নালান্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের পিছনে কার অবদান আছে? সুলেমান স্যার। না না, তার নাম উল্লেখিত হয়েছে ডক্টর আমাদের আলোচনায়, আমাদের আলোচনায় তার নাম উল্লেখিত হয়েছে। ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার শেঠ খলজি। রাইটের। উনি যখন বিহার আক্রমণ করেন, অনেকে বলেন উনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এটা ঐতিহাসিকভাবে একটা বিতর্কিত জায়গাতে রয়েছে। মানে পুরোপুরি যেমন প্রমাণিত হয়নি, আবার পুরোপুরি কেউ অস্বীকারও করেননি আর কি। তো দুই ধরনের কথা এখানে আছে আর কি। আচ্ছা, আপনারা বলেন সুলতান মাহমুদ কোথাকার শাসক? আগে বলেন সুলতান মাহমুদ কোথাকার শাসক? বলেন তো সুলতান মাহমুদ কোথা থেকে এসেছিলেন, কতবার আক্রমণ করেছিলেন আমাদের ভারতবর্ষ, সেইটা আগে বলেন। 17 বার স্যার। 17 বার। উনি 17 বার। কোথাকার শাসক ছিলেন? ওনার বাবার নাম কি বলতে পারবেন? ওনার বাবার গজনি নাম সুলতান ছিলেন। কোথাকার? গজনি সুলতান ছিলেন। গজনি। গজনীর সুলতান, একদম সঠিক। জাকারিয়া একদম সঠিক। ওনার বাবার নাম কি বলতে পারবেন? ওনার বাবার নাম? খেয়াল অপশন নেই দিন স্যার। স্যার। ওনার বাবার নাম অল বেরোনি নাকি? মোহাম্মদ বিন ঘড়ি, আল বেরুনি না সুবক্তগিন? সুবক্তগিন আর কি। আল বেরোনি। না না না, ও, সুবক্তগিন। সুবক্ত ওই লাস্টে যেটা বললেন হ্যাঁ ওটা। হ্যাঁ হ্যাঁ, সুবক্তগিন সুলতান মাহমুদের বাবার নাম। উনি মোট 17 বার আমাদের ভারতবর্ষ আক্রমণ করেছিলেন। আচ্ছা, উনি তো স্যার সোমনাথ মন্দির লুট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছিলেন। মূলত উনি কখনোই ভারতবর্ষটাকে শাসন করবার লালসে ভারতবর্ষে আসেননি। উনি মূলত ভারতবর্ষের সম্পদের প্রতি লালায়িত ছিলেন। বুঝতে পারছেন? উনি চাইলেই ভারতবর্ষ শাসন করতে পারতেন, কোনো একটি রাজ্য বা কোনো অনেক প্রদেশ তিনি দখল করে নিয়ে শাসন করতে পারতেন, কিন্তু শাসনে ওনার অতটা মনোযোগ ছিল না। ওনার মনোযোগ ছিল আসবো, সম্পদ নিয়ে বেরিয়ে যাব। বুঝতে পেরেছেন? এই মানসিকতা ছিল আর কি। কুতুবুদ্দিন আইবক নাম শুনেছেন? কুতুবুদ্দিন আইবক, হ্যাঁ স্যার। বলেন তো কত সাল থেকে কত সাল পর্যন্ত শাসন করেছিলেন? দিল্লির মসনদে কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিলেন? সাল তারিখ পর্যন্ত মনে আছে আমার, জানেন? সাল তারিখ কত বছর আগে পড়েছি, কিন্তু এগুলো মানে একবার আমার মনের এই মধ্যে সালই ঢুকেছে আর আমার মনে কখনো থাকে বেরোয় না না। একদম। না, ইতিহাসের সাল তারিখ আমার প্রচন্ড মনে থাকে। বলেন কত সাল থেকে কত সাল? আগে বলেন কুতুবুদ্দিন আইবক কার সেনাপতি? বলেন, অপশন দেবো? হ্যাঁ স্যার অপশন অপশন দিন। দেন স্যার। মোহাম্মদ ঘুরি না সুলতান মাহমুদ? মোহাম্মদ সুলতান ঘুরি। মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ মোহাম্মদ ঘুরি। ঘড়ি। মোহাম্মদ ঘুরি। আচ্ছা, তরায়নের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল বলতে পারবেন? যেটা পৃথ্বীরাজ চৌহানের 1911। কালে হয়েছিল। 1911। 1911 নয়, 1500 স্যার কত খ্রিস্টাব্দ? 1991। তৃতীয়। হ্যাঁ, প্রথমটা ও, 1991, উনি পরাস্ত হলেন। পরবর্তীকালে আবার উনি এলেন আর কি 1992-এ। তো সেইবারে তিনি জয়লাভ করলেন আর কি, এবং সেইবারে জয়লাভ করে তিনি যখন দিল্লির মসনদ দখল করলেন আর কি, সেই সময় উনি তো আহ ভারতবর্ষ শাসন করবার মতো মানসিকতা তার নেই। তখন ভারতবর্ষ অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের প্রতীক, এবং সেই সময় আপনারা সকলেই জানেন মধ্যপ্রাচ্য খুবই উন্নত ছিল। আজকের যে মধ্যপ্রাচ্য এখন যুদ্ধ, তারপরে হিংসা হানাহানিতে পরিপূর্ণ, সেই সময় মধ্যপ্রাচ্য ছিল জ্ঞানের কেন্দ্র। সেই সময়ের মধ্যপ্রাচ্য ছিল
উন্নয়নের একটা মানে মশাল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে, ইন্তেকালের পরে মুসলিম শক্তি প্রায় সমগ্র পৃথিবী তাদের সাম্রাজ্যের অধীনে নিয়ে আসতে পেরেছিল। তো ভারতবর্ষ শাসন করবার ইচ্ছা মোহাম্মদ বিন ঘড়ির ছিল না আর কি। তখন তিনি তার একজন দাস, তার সঙ্গেই থাকতো আর কি, কুতুবউদ্দিন আইবক, তাকে তিনি তার প্রতিনিধি হিসাবে দিল্লির সিংহাসনে বসিয়েছিলেন। তিনি 1206 থেকে 1210 4 বছর শাসন করেছিলেন। কুতুবউদ্দিন আইবকের জামাতার নাম কি বলেন তো? কুতুবউদ্দিন আইবকের জামাতার নাম কি? ইলতুৎমিশ স্যার। ইলতুৎমিশ। ইলতুৎমিশ কত থেকে কত খ্রিস্টাব্দ থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিল বলতে পারবেন? 1210 থেকে 26, 16 বছর। দিল্লির সিংহাসনে বসা। শুধু দিল্লির সিংহাসনে নয়, ভারতবর্ষের পুরো মুসলিম শাসনের একমাত্র নারী শাসিকাকে? রিজিয়া স্যার, এই রাজিয়া। সুলতানা সুলতানা রাজিয়া রেজিয়া। বা রিজিয়া, একদম। তিনি একমাত্র 1236 থেকে 1240। হ্যাঁ, এবং উনি কাকে বিয়ে করেছিলেন বলতে পারবেন? কাকে বিয়ে করেছিলেন? আলতুনিয়াকে বিয়ে করেছিলেন। অপশন দেন স্যার। আলতুনিয়া বলে একজন বিদ্রোহীকে বিয়ে করেছিলেন। এবং সুলতানা রিজিয়া যখন সিংহাসনে রয়েছে, এবং উনি কখনোই নারীর পোশাকে দরবারে আসতেন না, কারণ আমির ওমরাহরা তারা ভয় পাবে না নারীর পোশাক পরে এলে আর কি। হ্যাঁ, আমি জেন্ডার ওয়াইজ কথা বলছি না, এটা মানে হিস্টোরিক্যাল ইনফরমেশন। তো উনি সবসময় পুরুষের বেশে আসতেন, যাতে তার আমির ওমরাহরা ভয় পায়। কিন্তু তৎকালীন সময়ের আমির ওমরাহরা তখনকার দৃষ্টিভঙ্গিটাই আলাদা ছিল, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশে নারীদের প্রতি একটা অবজ্ঞার দৃষ্টি কিন্তু পুরুষ সমাজের ছিল। সেটা ইসলাম ধর্মে, সনাতন ধর্মে, সমস্ত ধর্মেই ছিল। হ্যাঁ, রবি ঠাকুর বলছেন তার মা মানে রবীন্দ্রনাথদের মতো যে পরিবারের ছেলে প্রথম, ধরেন এখনকার ইউপিএসসি, হ্যাঁ এখনকার ইউপিএসসির যে পরীক্ষা, সেই পরিবারের ছেলে প্রথম পাশ করছে পুরো ভারতবর্ষের মধ্যে, মানে তারা জ্ঞানে, শিক্ষায়, দীক্ষায়, চেতনায় কতটা এগিয়ে। সেই রবীন্দ্রনাথ বলছেন যে আমার মা, কাকিমা, বোনেদেরকে পালকিতে নিয়ে যাওয়া হতো 3টে পদ্মা দিয়ে, এবং গঙ্গার জলে তাদেরকে চুবিয়ে আনা হতো ওই পালকি সহ। হ্যাঁ, তো কতটা অবজ্ঞার দৃষ্টিতে একজন নারীকে দেখা হতো। তো তারও তো আগে রবীন্দ্রনাথ বলছেন তো আপনার ধরেন বিংশ শতাব্দীতে, তারও আগে 1236 খ্রিস্টাব্দে একজন নারীর শাসন মেনে নেওয়া একজন পুরুষের পক্ষে খুবই কঠিনতম ব্যাপার ছিল। আপনাদের কি মনে হয়? তাই কিনা বলেন? খুবই কঠিন, এবং তারা সেটা অবমাননাকর এবং অপমানকর মনে করতো আর কি, যে একজন নারীর শাসন আমরা মানবো আর কি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে সুলতানা রিজিয়া অসাধারণ যোগ্যতা সম্পন্ন একজন শাসিকা হওয়া সত্ত্বেও শুধুমাত্র নারী হওয়ার অপরাধে তাকে কিন্তু একাধিক বিদ্রোহের মুখোমুখি হতে হয়েছিল আমির ওমরাওদের ষড়যন্ত্রে। এবং এইরূপ একজন বিদ্রোহী ছিল আলতুনিয়া। তো আলতুনিয়ার সঙ্গে যখন সুলতানা রিজিয়ার যুদ্ধ হলো, সুলতানা রিজিয়া পরাস্ত হলেন এবং তিনি বন্দী হলেন। সাধারণত পুরুষ বন্দী হলে আপনাদের কি মনে হতো? ধরেন আলতুনিয়া কোন একজন পুরুষকে বন্দী করেছে, কি করতে বলেন তো? হত্যা করতো, মুন্ডু ছেদ করে দিত, মৃত্যুদণ্ড। মুন্ডু ছেদ করে দিত। কিন্তু রিজিয়া যেহেতু অত্যন্ত বিদুষী এবং সুন্দরী একজন মানে রাজকুমারী আর কি, হ্যাঁ তৎকালীন সময়ে রাজকুমারী মানে স্বর্গের অপ্সরা। তো আলতুনিয়া যখন তাকে পরাস্ত করলো, তখন সুলতানা রিজিয়া আলতুনিয়াকে বিয়ে করে নিল। বিয়ে করে নিয়ে উভয়ের সেনাবাহিনী, একটা যৌথ সেনাবাহিনী হলো,
তারপরেও তারা স্বামী স্ত্রী কিন্তু দিল্লির সিংহাসন আর পুনরুদ্ধার করতে পারেনি, তারা হত্যার শিকার হয়েছিলেন আর কি। তো একমাত্র নারী শাসিকা হচ্ছেন আমাদের সুলতানা রিজিয়া। মৎস্যন্নয় নাম শুনেছেন? মৎস্যন্নয় হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কোন শাসকের পুকুরের বড় মৃত্যুর মাছ পরে? ছোট হ্যাঁ, মাছদেরকে খেয়ে ফেলবে। পুকুরের বড় মাছ ছোট মাছকে খেয়ে বলতো। বলেন তো কোন শাসকের মৃত্যুর ফলে এই অচলাবস্থার সৃষ্টি হয়? শশাঙ্কের মৃত্যুর পরে, একদম সঠিক উত্তর। শশাঙ্কের মৃত্যুর পরে এই অচলাবস্থার কিন্তু সৃষ্টি হয়েছিল। কত বছর স্থায়ী ছিল এই মৎস্যান্নয়, আপনারা কি বলতে পারবেন কত বছর স্থায়ী হয়েছিল? মৎস্যান্নয়টা কত বছর স্থায়ী হয়েছিল? বলেন। মৎস্যান্নয় একদম সঠিক। দীর্ঘতম উপনদী হচ্ছে যমুনা। হ্যাঁ, যমুনা হচ্ছে দীর্ঘতম উপনদী। তো এইভাবে আমরা যদি একটু গল্প করে আলাপ আলোচনা করে পড়ি আর কি, তো আপার প্রাইমারি ক্র্যাক করা এমন কিছুই নয়। দেখেন আমি সেই কবে পড়েছি আর কি ইতিহাস, কিন্তু আমার কিন্তু এখনো সব মনে আছে আর কি। গল্পর ছলে আপনারা যদি পড়েন, ওই এমসিকিউ মুখস্থ করতে গেলে আমার মনে হয় মানে আপনি সারাদিন পড়লেও আপনার কিচ্ছু হবে না। তো আমি আপনাদের যেটা বলেছিলাম, নবম দশমের ইতিহাস বইটা আপনারা কি পড়েছিলেন? গল্প মতো করে পড়েন। স্যার কমপ্লিটলি পড়া হয়নি না? না স্যার। নবম দশমের ইতিহাস ভূগোলটা গল্পের মতো করে পড়েন। আর একাদশ দ্বাদশের পল সায়েন্সটা পড়বেন। আর যদি কারোর আশেপাশে কেউ এডুকেশন অনার্স থাকে, তাদের একটা বই নিলেন, বা আমাদের যে এর বইটা আর কি বিএড এর বইটা, সেই বিএড এর বই থেকে নিয়ে আমাদের কিন্তু কাজ চালাতে হবে। বুঝতে পেরেছেন? আপার স্যার 2016 সালের প্রশ্নে চাইল্ড এই সোশ্যাল স্টাডিজ, ওখানে তো স্যার পলিটির বেশি কোশ্চেন আসেনি। কম কম থাকবে। মূলত আমি আপনাকে বলে দিচ্ছি, ইতিহাস থাকবে আপনার 24-25টার মতো। বুঝতে পেরেছেন? ভূগোল থাকবে 20-22টার মতো। এই হয়ে যাবে, ইতিহাস আর ভূগোলে হয়ে যাবে আপনার 45-46-47টার মতো। তার মধ্যে ধরেন পলিটি থেকে 7টা এলো, আর ওই আপনার ইনভায়রনমেন্টাল থেকে 5টা এলো, এইরকম। এডুকেশন ওই দুটো মিলে ওই হ্যাঁ স্যার, দু- 2016 ওই মানে দুটো এমন মিলে একটা question 7টা 8টা দেখেছিলাম প্রশ্ন থাকবে। মূলত ইতিহাস এবং ভূগোল, ইতিহাস এবং ভূগোল এবং সবচেয়ে স্কোরিং জায়গা কিন্তু আপনার ওইখানটাই, সবচেয়ে স্কোরিং জায়গা। বুঝতে পেরেছেন? ফলে আমি আপনাদেরকে সাজেশন করব, স্যার ইতিহাসটা পড়িয়ে দিবেন। হ্যাঁ আমি আপনাদেরকে সাজেশন করব, আপনারা করবেন আর কি, এমসিকিউ মুখস্থ করবার ধারে যান না, আপনারা থিওরিটা পড়েন, গল্প আকারেই স্যার পড়েন। 6 থেকে 8 পর্যন্ত ইতিহাস ভূগোলের বইগুলো কি পড়তে হবে? আপাতত আপনি নবম দশমটা শেষ করেন, ওরা মূলত নবম দশম থেকেই দেয়। আপনি 16 এটা দেখেছেন, 16 প্রশ্ন তো দেখেছেন, সবই নবম দশম থেকে। হ্যাঁ, নবম দশমটা আপনি আগে করে নেন, তারপরে দেখেন যেটা 6-এ আছে সেটাই আবার নবম দশমে আছে, 7-এ যেটা আছে সেটাই আবার নবম দশমে আছে। ইতিহাস কি আলাদা করে তৈরি হয়েছে নাকি আমাকে বলেন তো? না, ইতিহাসের অনেক ভ্যারাইটি আছে। ইতিহাস তো ইতিহাসই, যেমন বাংলা গ্রামার, আপনি ক্লাস 4-এর একটা গ্রামার পড়লেও আমাদের ক্লাসে আমরা যা বলছি ক্লাস 4-এর গ্রামারে তাই আছে। কেজি স্কুলেরও যদি একটা গ্রামার পড়েন, সেই বর্ণ, অক্ষর, পদ, বিশেষ্য, বিশেষণ নাকি আলাদা? আপনাদের কি মনে হয় আলাদা কি? নবম দশমের ব্যাকরণ আর কেজি স্কুলের স্যার ব্যাকরণ একই কি আছে, আলাদা? একই। ঠিক তেমনি ইতিহাসও। এগুলো তো 5 আছে ওই পদ পরিবর্তন। হ্যাঁ, এগুলো তো সংযোজিত হয়নি। ইতিহাস ভূগোলেও সংযোজিত হয়।
ভূগোলে কিন্তু সংযোজিত হয়, কারণ ভূগোলে আপনি আজকে যেটা পড়ছেন 5 বছর পরে সেটা কিন্তু নাও থাকতে পারে। ধরেন তার থেকে বড় একটা ভূগোল জিনিস, গতিশীল না স্যার? হ্যাঁ, তার থেকে বড় একটা জিনিস তৈরি করে দিল গভর্নমেন্ট, বা আর একটা শৃঙ্গ আবিষ্কৃত হলো যার উচ্চতা আরো বেশি, এভারেস্টের থেকেও বেশি বড় একটা শৃঙ্গ আবিষ্কৃত হলো, ধর আমি কথার কথা বললাম। কিন্তু আকবর বেঁচে ফিরে তো আর কিছু নতুন করে করতে পারবে না, পারবে কি বলেন? শাহজাহান ফিরে এসে তো নতুন আর তাজমহল বানাতে পারবে না, পারবে? না। না স্যার। তাহলে এগুলো ইউনিক, ইতিহাসটা ইউনিক। হ্যাঁ, তো এবং আপার প্রাইমারিতে ইতিহাস এবং ভূগোল থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হবে। আপনারা কি করবেন, আপনারা ওই যে বললাম থিওরি গল্প আকারে, আমাদের তো প্রত্যেকের গল্প পড়তে ভালো লাগে, গল্প আকারে পড়েন। আর যদি ভালো হয় সেই 2005-06 সালে এরকম যদি কেউ মানে আপনার আত্মীয় স্বজন থাকে যারা মাধ্যমিক দিয়েছেন 5, 6, 7, তাদের সময়ের যে ইতিহাস ভূগোল বইগুলো অনেক মোটা মোটা হতো, অনেক মোটা মোটা। এই এখনকার বাচ্চাদের যে বইগুলো তার মধ্যে 5টা বই ঢুকে যাবে। ওই বইগুলো যদি একটু পড়তে পারেন তাহলে আপনার আরো ভালো হবে আর কি, আরো ভালো হবে। তো যাই হোক, আজকে আমরা অনেক কথা বললাম, আপনারা কি মোটামুটি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, আপনাদের কোনো প্রশ্ন আছে? কারোর কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, অসুবিধা নেই। স্যার আপনি আধুনিক ইতিহাসটা একটু বুঝিয়ে দেবেন, ওটা খুব কঠিন লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আধুনিক ইতিহাস বলতে এই যে মানে স্বাধীনতা পরবর্তী, নাকি ওই আপনার আমাদের যে ওই ফ্রিডম হ্যাঁ ফাইটার স্যার, পিরিয়ড? স্বাধীনতা পরবর্তী ওই আন্দোলন টান্দোলন অনেক আছে না। আন্দোলন আন্দোলন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। বিভিন্ন রকম অসহযোগ আন্দোলন, আম, সেফাই, তারপরে আপনার আইন অমান্য, ভারত ছাড়ো, স্বদেশী, ঠিক আছে আমি বুঝিয়ে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, ইতিহাসটা আমি খুব ভালো বোঝাতে পারি আর কি, মানে এটা এটা আমার বিশ্বাস আর কি, মোটামুটি বোঝাতে পারবো আর কি। যাই হোক, আহ, আপনাদের যাতে মঙ্গল হয় আমি সদা সর্বদা সেই কাজ করতে প্রস্তুত আর কি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রেজাল্ট কি হয়েছে দেখবার চেষ্টা করুন। হ্যাঁ, একবার একটু চেষ্টা করুন, কারণ এখন আপনার তো 11:30 বাজে, বা কালকে সকালবেলা করবেন, অত নেই, আজকে তো কাট আপ জানা যাচ্ছে না, আজকে শুধু আপনার নাম্বারটাই আপনি দেখতে পাবেন। তো অত তাড়াহুড়ো করবার দরকার নেই, কালকে সকালবেলা দেখলেও হবে। তো আপনাদের সম্মতি নিয়েই তাহলে ক্লাসটাকে এখানে সমাপন করব। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, গুড নাইট। ওকে, গুড নাইট, আপনারা প্রত্যেকে ভালো থাকুন।